বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 অক্টোবর 2025। আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে ব্যাচ, সেটার আজকে অকৃষি প্রজাস্বত্ব আইন বা নন এগ্রিকালচার টিনেন্সি অ্যাক্টের প্রথম ক্লাস, এবং আজকেই চেষ্টা করবো এটা শেষ করে রেজিস্ট্রেশন আইন আমরা শুরু করার। তো বিগত বছরের প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন এখানে অকৃষি প্রজাস্বত্ব আইন থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে নাই। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সর্বসাকুল্যে এখান থেকে প্রশ্ন এসেছে মোট 7টা। অর্থাৎ খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না, বাট আসুক আর না আসুক, যেহেতু আমার লিখিত পরীক্ষার জন্য এই অংশটুকু পড়তে হবে, সো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই পড়তে হবে। তো দেখেন, প্রথমে আমরা চলে আসি প্রারম্ভিক আম, অকৃষি প্রজাস্বত্ব আইন 1949। এর আগে আমরা দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 1950 পড়েছি, ওটা হলো কৃষি অকৃষি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর নন এগ্রিকালচার টিনেন্সি অ্যাক্ট যেটা, এটা প্রযোজ্য শুধু নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট যেটা, এটা শুধুমাত্র অকৃষি প্রজার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে অকৃষি জমি, অকৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য। সো একটু যদি দেখেন যে 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনটি অকৃষি ভূমি নন এগ্রিকালচারাল ল্যান্ড এবং অকৃষি প্রজার নন এগ্রিকালচারাল টিন্যান্ট ক্ষেত্রে প্রযোজ্য। অকৃষি প্রজাস্বত্ব সম্পর্কে ভূমির মালিক এবং ভাড়াটিয়া বা প্রজা সম্পর্কিত উন্নতর বিধান করতে অকৃষি প্রজাস্বত্ব আইন 1949 প্রণয়ন করা হয়। বল দিবেন লিজ সূত্রে, লিজ মানে ইজারা সূত্রে। ইজারা সূত্রে অকৃষি প্রজা যে সকল অকৃষি ভূমি দখলে রেখেছে, সেই সকল ভূমি হতে তাকে অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। এই কথার অর্থ হলো, আমরা যখন একজন আর একজনের কোনো জমি ইজারা দিই, তো ইজারা দিলে সে ওই ইজারা কিন্তু জমিতে কি করতে পারবে, কি করতে পারবে না, তারপরে তারে কি উচ্ছেদ করা যাবে কিনা, এই সংক্রান্ত যে বিধিবিধান, এই বিধিবিধান গুলো আছে কততে, 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইন। পড়ে না খান শাকিল, দেখেন একজন অকৃষি প্রজা কি উদ্দেশ্যে কোনো অকৃষি ভূমি ব্যবহার করতে পারে, মানে তিনি লিজ নেওয়ার পরে কি কি তিনি ওই অকৃষি ভূমিটা কি কি উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, এবং উক্ত অকৃষি ভূমি ব্যবহারের পদ্ধতি, যেমন ভূমিতে কোনো পাকা অবকাঠামো নির্মাণ করতে পারবে কিনা, লিজ নেওয়ার পরে ভূমিতে সে কোনো বিল্ডিং বা পাকা যে অবকাঠামো আছে এটি নির্মাণ করতে পারবে কিনা, বা কোনো বৃক্ষ রোপণ করতে পারবে কিনা, কোনো গাছ লাগাইতে পারবে কিনা, এবং উক্ত বৃক্ষের কোনো ফল ফুল বা কাঠ ব্যবহার করার অধিকার থাকবে কিনা ইত্যাদি বর্ণনা করা হয়েছে। তো এইগুলাই মোটামুটি। একই সাথে একজন অধীনস্থ প্রজার অধিকার, অধীনস্থ প্রজা মানে হলো সে তো প্রজা আছে, আবার সে আবার আর একজন রে ওই সাবলেট দিছে, অধীনস্থ প্রজা। রায়ত, অধীনস্থ রায়ত মনে আছে, রায়ত সে আবার আর একজন রে সাবলেট দিছে, এবং তাকে উচ্ছেদের পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো এখান থেকে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে অকৃষি প্রজাস্বত্ব আইন অকৃষি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। বাট আমরা এখান থেকে উদ্দেশ্যটা জানলাম যে এই আইনটা কোন উদ্দেশ্যে প্রণয়ন করেছে। এরপরে দেখেন বাংলা বছর 2-এর 1। বাংলা বছর, এই এখান এটা একটু প্রশ্ন আসতে পারে, বাংলা বছর অর্থ চৈত্রের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন একটি বছর। কবে শেষ হচ্ছে? চৈত্রের শেষ দিন। তো অন্যদিকে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর অধীন বাংলা বছর বলতে পহেলা বৈশাখে শুরু হয় এমন কোন বছর বোঝানো হয়েছে, মানে যে লাউ সেই কদু। এই জায়গা বলছে চৈত্রের শেষ দিন, আর ওই জায়গা বলছে পহেলা বৈশাখ, মানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে শুরু হবে কিন্তু পহেলা বৈশাখ থেকেই। বাট তারপরেও মনে রেখে, আর যদি নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্টের ক্ষেত্রে বলেন তাহলে চৈত্রের শেষ দিন। আর যদি বলেন যে আহ মানে কৃষি প্রজাস্বত্ব যেটা, স্টেট অ্যাকুইজিশন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব যেটা, এটা হলো পয়লা বৈশাখ। এখানে বলছে চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয়। হ্যাঁ, এমন একটি বছর। এমন কি বছর? জি, আর এখানে বলছে যে আর এটা বলছে পহেলা পয়লা বৈশাখে বৈশাখে শুরু শুরু হবে। হয়, মূল কথাই একই, বাট ওই যে ভাষাটা একটু আলাদা। আলাদা। তো সুতরাং কৃষি প্রজাস্বত্ব আইন 1949 এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এ উল্লেখিত বাংলা বছর একই অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ চৈত্র মাস শেষের মাধ্যমে পহেলা বৈশাখ শুরু শুরু হয়। হয়। কেউ যেন একলা বৈশাখ বললেন না, পয়লা বৈশাখ শুরু হয়।
তো আমরা চলে এসে ভূমাধিকারী। ভূমধ্যিকারী, ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড। বাংলা ভাষা কত জটিল দেখেন। ভূমাধিকারী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার অধীন তাৎক্ষণিক কোন একজন অকৃষি প্রজা রয়েছে। তাহলে শাকিল যারে লিজ দিল তিনি হচ্ছে অকৃষি প্রজা, ওটা। আর শাকিল হচ্ছে ল্যান্ডলর্ড, ভূমধ্যিকারী। বুঝতে পারছেন? জি স্যার। আমরা চলে আসি অকৃষি ভূমি বলতে কি বোঝায়, 2-4। এই জায়গার কোনো ধারা মারা কিছু মনে রাখার কোনো দরকার নাই, আর এত বেশি টেনশনও নিবেন না যেটা আমার মনে থাকতেছে না। যতটুকু মনে জি। থাকে সেটাই হলো আমার জন্য বাড়তি। দেখেন, কারণ আমি 60টা আইনের প্রশ্ন আসে, মানে 60, 60টার ভিতরে আমি তো আশা করতে পারি না যে 60টাই আমার কমন পড়বে। পড়বে। 5-6টা তো আমার ওই জায়গা ছাড়া যাবে। আচ্ছা, অকৃষি ভূমি, নন এগ্রিকালচার ল্যান্ড। অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর 2-4 ধারার অধীন অকৃষি ভূমি বলতে এমন ভূমি যেটা কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট না। তাহলে এমন ভূমি বোঝাচ্ছে যেটা কৃষি কাজের সাথে কি সংশ্লিষ্ট না। সংশ্লিষ্ট না। এমন ভূমি যেটা উদ্যান কার্যে ব্যবহৃত ভূমির সঙ্গে সংশ্লিষ্ট না, যেটা উদ্যান কার্য এর সাথেও সংশ্লিষ্ট না। হ্যাঁ। কৃষিকার্য বা উদ্যান কার্যের উদ্দেশ্য ব্যতীত অন্যান্য উদ্দেশ্যে যে ভূমি ইজারা নেওয়া হয়েছে। হয়েছে। এছাড়া এই দুইটা উদ্দেশ্য ছাড়া অন্য যে কোনো কাজে যদি কোনো জমি ইজারা নেওয়া হয় সেটাকে বলে বা কি অকৃষি অকৃষি ভূমি। ভূমি। কিন্তু নিম্নলিখিত ভূমি অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে না। কি কি দেখেন, যে ভূমি মূলত কৃষিকার্য এবং উদ্যান কার্যের উদ্দেশ্যে ইজারা প্রদান করা হয়েছিল। একটা ভূমি দিয়েছিল কৃষিকাজের উদ্দেশ্যে, কিন্তু ভূমির মালিকের ব্যক্ত বা ব্যক্ত সম্মতি ছাড়া 12 বছরের কম সময়ের জন্য কৃষি বা উদ্যান কাজের সাথে সম্পর্কিত নয় বা এমন কার্যে ব্যবহৃত করা হচ্ছে, সেই ভূমি অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে না। একটু কাহিনী আছে দেখেন। বলছে যে ইজারা দিছিল কিসের জন্য, কৃষিকাজের জন্য, কৃষিকাজ। কিন্তু 12 বছরের কম সময়ের জন্য কৃষিকাজে ব্যবহার করে নাই, অন্য কোনো কাজে ধরেন অকৃষিকাজে ব্যবহার করছে, তবুও সেটা অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে না। হবে না। ওটা কি থাকবে, কৃষি কৃষি ভূমি ভূমি থাকবে। থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি কৃষি কাজের জন্য যেহেতু ইজারা দিছিল, তো ওই জমিটা তো শুরু থেকেই কৃষি জমি আছে। আছে। তো 12 বছরের কম সময় যদি সে অন্য কাজে ব্যবহার করেও থাকে, তবুও সেটা কৃষি জমি থাকবে, এটা থাকবে। অকৃষি জমি থাকবে। হবে না। মানে অকৃষি হবে না। অকৃষি হবে না, ঠিক। তারপর এটা দেখেন, চা চাষের বা প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পর্কিত কোনো ভূমি অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে হবে না। না। তো এইটা গুরুত্বপূর্ণ। চা চাষ বা প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পর্কিত কোনো ভূমি অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে না। হবে না। তাহলে চা চাষ কৃষি জমি, ঠিক আছে, এটা অকৃষি ভূমির অন্তর্ভুক্ত হবে না। হবে না। তো আমরা উদাহরণে যদি চলে আসি, যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার মধ্যে অবস্থিত ভূমি বা বসতবাড়ি বা অন্য অঞ্চলের আবাসিক বা শিল্প বাণিজ্য কাজে ব্যবহৃত জমি অকৃষি ভূমি বলে গণ্য হবে। তাহলে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মধ্যে অবস্থিত ভূমি বা বসতবাড়ি জি। বা অন্য অঞ্চলের আবাসিক বা শিল্প বাণিজ্য কাজে ব্যবহৃত ভূমি অকৃষি ভূমি বলে গণ্য হবে। তাহলে আমরা এই যে যে আশেপাশে যত ভূমি আছে জি। ম্যাক্সিমামে কি অকৃষি। অকৃষি। তাহলে যেটা কৃষিকাজে ব্যবহার করে হচ্ছে ওটা কি অকৃষি? না, ওটা তো কৃষি। ওটা তো সিটি কর্পোরেশন মানে পৌরসভার মধ্যে, তারপরে ওটা ওই যে সিটি কর্পোরেশন পৌরসভার মধ্যে ভূমি বা বসতবাড়ি বা অন্য অঞ্চলের আবাসিক বা শিল্প কার্যে ব্যবহৃত হবে। দুইটা উদ্দেশ্য, একটা হলো আবাসিক বা আর শিল্প, একটা হলো শিল্প শিল্প বাণিজ্য। বাণিজ্য। ও, তার মানে যেটা কৃষিকাজে ব্যবহার করছে ওটা সেটা তো কৃষিকাজ। কৃষি জমি আছেই। জি। বুঝেছি। আমাদের বিশ্ব রোডের পাশে যত ধানি জমি ওগুলো হ্যাঁ তো হ্যাঁ। কৃষি জমি। কৃষি জমি। আচ্ছা, এখন দেখেন অকৃষি প্রজা, নন এগ্রিকালচারাল টিন্যান্ট। খুব সহজভাবে বললে, অকৃষি জমিতে যে এই লিজটা নিল তারা কি বলে, অকৃষি প্রজা। অকৃষি প্রথা। মালিক তো বলতেছে ল্যান্ডলর্ড, জি। আর যারা এই যে লিজ দিল তারা কি বলে, অকৃষি প্রথা। অকৃষি প্রজা। ইং দিয়ে সর্বনাশ করে। অকৃষি প্রজা হলো এমন ব্যক্তি যে অন্য ব্যক্তির অধীন উক্ত ব্যক্তির সম্মতি সহ অকৃষি ভূমির দখল গ্রহণ করে, সম্মতি সহ জি। বিশেষ চুক্তির কারণে উক্ত ভূমির জন্য অন্য ব্যক্তিকে রেন্ট প্রদানের জন্য দায়ী হবে। ওই যে রেন্ট মানে ভাড়া দিচ্ছে, তার উত্তরাধিকারীগণের স্বার্থও অন্তর্ভুক্ত
পাবে। মানে একজন লিজ নিছে, লিজ যিনি নিছে তানভীর আলম খান। এখন তানভীর আলম খান যদি না থাকে তাহলে তার উত্তরাধিকারগণ, তানভীর আলম খান ধরেন হঠাৎ করে যে কোনো জায়গা উনি, ওনার অবর্তমানে তার উত্তরাধিকারগণ ওই লিজের অধিকার তাদের থাকবে। থাকবে। জি। অর্থাৎ অকৃষি প্রজা এরূপ ব্যক্তি যিনি ঋণ প্রদানের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির অকৃষি ভূমি দখল গ্রহণ করে। করে। কিন্তু দেখেন, আম, অকৃষি প্রজা বলতে এমন কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে না যিনি গোল দেবেন বাড়ি সহ ভূমি দখলে রাখে। যদি কোনো বিশেষ চুক্তির কারণে এমন দখলদার ব্যক্তি কর্তৃক উক্ত দখলের জন্য ভাড়া পরিশোধ করতে বাধ্য এমন ব্যক্তি কর্তৃক উক্ত বাড়িটি নির্মিত হয় বা মালিক হয়। তার মানে বাড়ি ভাড়া যেটা, জি। বাড়ি ভাড়ার যে ভাড়াটিয়া ইনি অকৃষি প্রজা না। বুঝতে পারছেন? জি। এখানে ব্যবহৃত বাড়ি বলতে গৃহ, কারখানা, গুদাম, আস্তাবল, দোকান, হাট, ইট, কাদা, ধাতু, অপর যে কোনো উপাদানের প্রস্তুত হোক না কেন সেটাকে বোঝাবে। ওইটা যে ওইটা ওই বিল্ডিং আর কি, বিল্ডিং এর সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো ভূমিকে অন্তর্ভুক্ত করে। সুতরাং দেখেন, সুতরাং যে বাড়ি ভাড়া নিয়েছে এমন কোন ব্যক্তি বা ভাড়াটিয়া অকৃষি প্রজা বলে গণ্য হবে না। না। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাড়ি ভাড়া জানিয়েছে সে কি অকৃষি প্রজা হবে কিনা। নর্মালি আমরা ধরবো যে অকৃষি প্রজা, কারণ এটা তো কৃষি জমি না। না। বাট এখানে বিল্ডিং রিলেটেড বা বাসা রিলেটেড কিছু নিলে সেটা আর অকৃষি প্রজা না, কারণ উক্ত বাড়িটি দখলে রাখার জন্য বাড়ি যে নির্মাণ করেছে বা যিনি বাড়ির মালিক তাকে ভাড়াটিয়া ভাড়া চুক্তি অনুসারে ভাড়া প্রদান করে। সো এক্ষেত্রে লিজ না, লিজ হচ্ছে যে সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মালিকের যে শর্ত স্বার্থ এটা পুরোপুরি যাচ্ছে লিজ গ্রহীতার উপর। উপরে, তিনিই শুধুমাত্র অকৃষি প্রজা। জি। কিন্তু বাড়ি ভাড়া নিলে এটা অকৃষি প্রজা হবে না। হবে না। তিনি ভাড়াকে। সেলফ প্র্যাকটিসে যদি আমরা চলে আসি, অকৃষি প্রজাস্বত্ব আইন 1949 অনুসারে বাংলা বছর বলতে অন্তর্ভুক্ত হবে আহ চৈত্র মাসের শেষ দিন। চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বছর। বছর। এই আসেন তানভীর আলম খান, খান খান হয়ে গেলেন। দেখেন, দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি এই তো ফল নিয়ে আসছে, একাদশের জিনিস নিয়ে এসেছেন আপনি, আসেন। দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949 অধীন, খান খান আপনার জন্য আনছি। আহ, আনছি মানে আমি আনি নাই, মহুয়া আনছে, আমরা খাইতেছি। দেখেন, অধীন অকৃষি ভূমি বলতে নিম্নলিখিত কোন ভূমি অন্তর্ভুক্ত হবে? এমন ভূমি যেটা কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট না, এমন ভূমি যেটা উদ্যান কাজে ব্যবহৃত ভূমির সঙ্গে সংশ্লিষ্ট না, কৃষিকার্য বা উদ্যান কাজের উদ্দেশ্য ব্যতীত অন্যান্য উদ্দেশ্যে যে ভূমি ইজারা দেওয়া হয়েছে উপরে উপরে কি সবগুলো। বলেন, সবগুলো। সবগুলো। সো এখানে 3, 4, আহ, এটা 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখি। এটা আমরা ওখানে পড়েছি যে যদি কোনো ভূমি মূলত কৃষিকাজের উদ্দেশ্যে যারা প্রদান করেছে কিন্তু 1.5 বছরের কম কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট হয়, এটা প্রশ্ন আসতে পারে। কত বছরের কম? 12 বছরের কম। 12 বছরের। আমরা চলে এসে অকৃষি প্রজার শ্রেণী। দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949-এর 3-1 ধারার অধীন অকৃষি প্রজাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা দেখেন প্রজা, অধীনস্থ প্রজা, টিনেন্টস, আন্ডার টিনেন্টস। তো মানে ভাড়াটে আর অধীনস্থ ভাড়াটে। ভাড়াটে তো আমি একজনকে আমার 10 বিঘা জমি লিজ দিছি, জি। সে হচ্ছে টিনেন্ট। আর সে আবার আরেকজনে যদি লিজ দেয় সেটা হলো সেটা হচ্ছে কি, অধীনস্থ প্রজা আন্ডার টিনের। বা আন্ডার টিনেন্ট। সুতরাং এই ধারার এই ধারায় অধীনস্থ প্রজা বা ভাড়াটেও একজন অকৃষি প্রজা বলে গণ্য হবে, কিন্তু অধীনস্থ প্রজা বলে গণ্য হবে না। কিন্তু অধীনস্থ প্রজা বলে গণ্য। পূর্ণ হবে। হুম। তো তাহলে তো এটা ওই কৃষি জমিতে যেরকম করবা, এটা অনেকটা এর হুম, মতো অকৃষি। আন্ডার। এই জায়গায় কোষাপত্র নিষিদ্ধ আছে, সামনে পড়তেছি আমরা। এই যে দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1949-এর অধীন রায় তার অধীনস্থ রায়। আর অকৃষি প্রজাস্বত্ব আইনে বলে কি? প্রজা অধীনস্থ প্রজা। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝি, কৃষি জমি হলে রায়ত, রায়। জি। আর অকৃষি জমি হলে কি? প্রজা। প্রজা। কৃষি একটু আগে থেকে। আমরা এখানে 2021 সালের বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, এটা একটু দেখি। দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949-এর 3 ধারায় অকৃষি প্রজাগণকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? দুইটি। দুইটি। আর একটা হলো টিনের। প্রজা, অধীনস্থ প্রজা, টিনেন্ট, আন্ডার টিনেন্ট। 4 ধারায় আসি। অকৃষি প্রজা যে উদ্দেশ্যে কোনো অকৃষি ভূমি রাখতে পারে। অর্থাৎ আমি
যদি কাউকে লিজ দেই আমার জমি, সে এটা কোন উদ্দেশ্যে রাখতে পারে? 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের 4 ধারার বিধান অনুযায়ী কোন অকৃষি প্রজা নিম্নলিখিত 3টি উদ্দেশ্যে কোন অকৃষি ভূমি রাখতে পারে। কয়টা উদ্দেশ্য? তিনটি উদ্দেশ্য। 3টি। কি কি দেখেন? বসত বাড়ি বা আবাসিক বাসস্থানের উদ্দেশ্যে, আপনি সেখানে বসত বাড়ি দিচ্ছেন অথবা আবাসিক বাসস্থান। এখন কাহিনী একটু বলতে পারেন যে স্যার একটু আগে বললেন যে বাড়ি ভাড়া নিলে উম, সে এটা প্রজা হচ্ছে না, অকৃষি জমি হচ্ছে না, আবার এই জায়গা বসত বাড়ি আবাসিক। ভাই বাড়ি ভাড়া তো আমি আগে থেকে বাড়ি বানায় ভাড়া দিছি, জি। আর এটা তো আমি জায়গা লিজ দিছি, যে তুমি এত বছর জায়গা লিজ দিছি, সে বসত বাড়ি করুক বা আবাসিক বাসস্থান করুক, এটা তার ব্যাপার। বুঝতে পারছেন? এটা আগে থেকে বাড়ি এ জায়গা তৈরি নাই। শিল্পদ্রব্য উৎপাদন বা ব্যবসার উদ্দেশ্যে, ধর্মীয় বা অন্যান্য উদ্দেশ্যে। এটা অনেকটা এরকম যে ধরেন আপনি একটা প্রাইভেট কোম্পানি আসছে, তো এই জায়গায় তারা 10 বছর ব্যবসা করবে বা 20 বছর ব্যবসা করবে, তারা জমি কিনবে না, আপনার কাছ থেকে লিজ নিতে যাচ্ছে যে আমি আপনার এই 10 বিঘা জমি আমারে এত বছরের চুক্তি করি, এত বছর আমি ব্যবহার করব। তো এই জায়গায় এটা বোঝাচ্ছে সে বসত বাড়ি বা আবাসিক বাসস্থানের উদ্দেশ্যে, শিল্পদ্রব্য উৎপাদন বা ব্যবসার উদ্দেশ্যে, আর ধর্মীয় বা অন্যান্য উদ্দেশ্যে। বুঝতে পারছেন? তো সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা যদি আমরা দেখি, দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949-এর অধীন অকৃষি প্রজাকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে। প্রজা অধীনস্থ কিছু। আহ, 4 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। একজন অকৃষি প্রজা নিম্নলিখিত কয় শ্রেণীর উদ্দেশ্যে অকৃষি ভূমি দখল রাখতে পারে? 3 সেকেন্ড। কয় শ্রেণী? 3 শ্রেণীর উদ্দেশ্য। 3 শ্রেণী। আপনারা কি বুঝতে পারতেছেন? জি, স্যার। এখন আমরা চলে এসি অকৃষি প্রজা বা ভাড়াটিয়া কর্তৃক ভূমি ব্যবহার এবং উচ্ছেদের পদ্ধতি। মানে অকৃষি প্রজা ভাড়াটিয়া তো একই, প্রজার আর একটা প্রতিশব্দ হচ্ছে ভাড়াটিয়া। ভাড়াটিয়া। তিনি এই ভূমিটা কিভাবে ব্যবহার করবে, এবং তারে যদি মালিক ল্যান্ডলর্ড ভূমধ্যিকারী সে যদি উচ্ছেদ করতে চায়, তাহলে উচ্ছেদের পদ্ধতিটা কি? তো প্রথমে আমরা চলে এসে ধারা 6। প্রথমে বাজাইছি এখন ওইটুকুর জন্য আমার অকৃষি প্রজা বা ভাড়াটিয়া কর্তৃক ভূমি ব্যবহার এবং উচ্ছেদের পদ্ধতি। তো প্রথমে আসেন ধারা 6, অকৃষি ভূমি ব্যবহারের পদ্ধতি। 6 ধারায় অকৃষি ভূমি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 ধারায় বলা হয়েছে প্রজাস্বত্ব বা ভাড়াটে সত্ত্বের উদ্দেশ্যের সাথে, আন্ডারলাইন করবেন, অসামঞ্জস্যপূর্ণ নয় এমন যে কোনো পদ্ধতিতে এবং ভূমির মূল্য তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে দেয় না এমন যে কোনো পদ্ধতিতে প্রজা বা ভাড়াটিয়া অকৃষি ভূমি ব্যবহার করতে পারবে। পারবে। মানে আপনি তো তার কাছ থেকে একটা কথা বইলে জমিটা তো লিজ নিতেন, এখন আপনি যে উদ্দেশ্যে লিজ নিছেন সেই কাজ আপনি ওই জায়গা করতেছেন না। বুঝেন কিনা? জি। ধরেন আমি যদি আপনার এই কথা বলি যে লিজ নিছে রেল লাইনের জন্য, উদাহরণস্বরূপ বলতেছে লিজ নিছে রেল লাইনের জন্য, কিন্তু ওই জায়গায় আপনি কাজ করতেছেন কটন মিলে, তাহলে এটা কিন্তু সে ব্যবহার করতে পারবে না। পারবে না। আবার আপনি জমিটা এমন ভাবে ব্যবহার করতেছেন যে আহ, তাৎপর্যপূর্ণ ভাবে ওই জমির মূল্য কমাই দেয়। আপনি একটা জমিনের জায়গায় পুকুর করতেছেন, পুকুর করলে কি ওই জায়গার মূল্য থাকবে? তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা দেখেন, যেমন যে সকল উদ্দেশ্যে অকৃষি প্রজা অকৃষি জমি দখলে রাখতে পারে তা 4 ধারায় বলা হয়েছে। 4 ধারা হইতে আমরা জানছি আবাসিক, তারপর শিল্প কারখানা, ধর্মীয় উদ্দেশ্য। এই উদ্দেশ্যের সাথে অসামঞ্জস্য কোনো পদ্ধতিতে অকৃষি জমি ব্যবহার করা যাবে না। এখন দেখেন, যে ক্ষেত্রে কোনো অকৃষি প্রজা, আন্ডারলাইন করেন, 12 বছর বা তার অধিক সময়ের জন্য, আরে খাইতে থাকেন, 12 বছর বা তার অধিক সময়ের জন্য কোনো অকৃষি ভূমিতে দখলে থাকে, মানে যিনি লিজ নিছে ওই লিজে সে দখলে আছে কতদিন? 12 বছর বা তার বেশি সময়।
সেই ক্ষেত্রে উক্ত অকৃষি ভূমিতে সেই নিম্নলিখিত কার্যকরের অধিকারী হবে। সে কি কি করতে পারবে দেখেন। পাকা অবকাঠামো সহ যে কোনো অবকাঠামো নির্মাণ করতে। যদি লিজে আপনি থাকেন 12 বছরের বেশি, তাহলে ওই জমিতে আপনি পাকা অবকাঠামো নির্মাণ করতে পারবেন। তারপর দেখেন, মসজিদ, মন্দির, অন্য যে কোনো উপাসনালয়ের স্থান নির্মাণ করতে, এগুলো পারবেন। কিন্তু লিজের মেয়াদ হইতে হবে কত বছর? 12 বছর বা তার বেশি। 12 বছরের বেশি। তো এখান থেকে প্রশ্ন আসবে যে পাকা অবকাঠামো নির্মাণ করা যায় কখন? যদি 12 যদি সে বছর দখলে লিজের আছে মেয়াদ 12 বছরের বেশি। লিজের মেয়াদ 12 বছরের বেশি আর 12 বছর দখলে আছে, দুটো কিন্তু ভিন্ন কথা। মানে আমি যদি বলি যে আমি শাকিলের জমি 20 বছরের জন্য লিজ নিলাম, জি। এখন আমি কি তাইলে আজকে থেকে লিজের মেয়াদ শুরু হয়েছে কালকেই অবকাঠামো নির্মাণ করতে পারবো কিনা? না, না, 12 অতিক্রম আমার হবে। 12 বছর একটা না, থাকা লাগবে, তারপরে গিয়ে হলো এগুলো নির্মাণ করতে পারবো। 12 বছর দখলে থাকবে তারপরে জি, যাবে। বুঝতে পারছেন? যে কোনো পুকুর খনন করতে, তাহলে পুকুরও আমি খনন করতে পারবো। জি, এমন ভূমিতে গাছ রোপণ, উক্ত বৃক্ষের ফুল ফল অন্যান্য পণ্য ভোগ করতে বা উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার ও হস্তান্তর করতে। বুঝতে পারছেন? জি। এখান থেকে লিখিত প্রশ্ন আসে যে ভাই 12 বছরের বেশি ব্যবহার বা 12 বছরের কম ব্যবহারের ক্ষেত্রে লিজের প্রজার কি কি অধিকার আছে আলোচনা করুন। আচ্ছা দেখেন, অন্যদিকে যে ক্ষেত্রে কোনো অকৃষি প্রজা 12 বছরের কম কিন্তু 1 বছরের অধিক সময়ের জন্য কোনো অকৃষি ভূমিতে দখলে থাকে, তাহলে এটা বলতেছে 12 বছরের কম কিন্তু 1 বছরের অধিক। বেশি। 1 বছর কম মানে 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু 12 বছরের কম। সে সেক্ষেত্রে সে উক্ত অকৃষি ভূমিতে নিম্নলিখিত কার্যকর অধিকারী হবে। কি কি দেখেন। 1 নাম্বার, পাকা অবকাঠামো ব্যতীত যে কোনো অবকাঠামো নির্মাণ। পাকা পারবে না, টিনের ঘর টর যা যা আছে এগুলা সে পারবে। যে কোনো বৃক্ষ রোপণ করতে, এমন বৃক্ষের আহ ফুল ফল অন্যান্য পণ্য ভোগ করতে, আর উক্ত বৃক্ষের কাঠ ব্যবহার ও হস্তান্তর করতে করতে। পারবে। বুঝতে পারছেন? জি, তাহলে এখানে আমার যে জিনিসটা মনে রাখতে হবে ভাই, যে 12 বছরের বেশি হইলে আমি পাকা অবকাঠামো নির্মাণ করতে পারবো, জি। আর 12 বছরের কম হলে পাকা অবকাঠামো নির্মাণ করতে পারবো না, পারবো না, কিন্তু তবে অন্যান্য কাছাকাছি অবকাঠামো নির্মাণ করতে পারবো। পারবো। এখন আমরা চলে এসেছি ধারা 7, কতিপয় প্রজাস্বত্বের ফলাফল। কৃষি প্রজাস্বত্ব আইন 1949 কার্যকর হয় 1949 সালের 20 অক্টোবর। জি, উক্ত আইন কার্যকর হওয়ার পূর্বে অকৃষি ভূমিতে অকৃষি প্রজার প্রজাস্বত্বের অধিকার সম্পত্তি হস্তান্তর আইন 1882 দ্বারা নিয়ন্ত্রিত হতো। ওই যে সম্পত্তি হস্তান্তর আইনে লিজ আছে, মনে আছে? জি স্যার। 106 থেকে। 106 থেকে 107। তো এই আইন প্রণয়নের পূর্বে লিজের যাবতীয় অধিকার নিয়ন্ত্রিত হতো দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 দ্বারা। 82। এবং সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে অকৃষি জমিতে প্রজার অবস্থান ছিল ইচ্ছাধীন প্রজাস্বত্বের অনুরূপ। টিনেন্সিয়েট উইল মানে যে কোনো সময় যেটা নিষ্পত্তি করতে নিষ্পত্তি করা যাবে। পারা যাবে। অর্থাৎ অকৃষি জমিতে প্রজার যে সত্ত্ব ছিল তা মালিক, এই যে দেখেন, যে কোনো সময় বিলুপ্ত করতে পারতো। মালিক যে কোনো সময় যেটা বিলুপ্ত করতে পারে সেটা বলে টিনেন্সিয়েট উইল। বা মালিক যে কোনো সময় প্রজাকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করতে পারত, এবং এমন ভূমিতে অকৃষি প্রজার স্বার্থ হস্তান্তরযোগ্য ছিল না, বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য ছিল না, বা উইল যোগ্য ছিল না। অর্থাৎ এই যে যে আমি লিজ নিলাম, এই লিজের যে অধিকার, এটা সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে এটা হস্তান্তর করা যেত না। মানে আমি শাকিলের কাছ থেকে 10 বছরের জন্য লিজ নিয়েছি, 20 বছরের জন্য লিজ নিয়েছি, অকৃষি প্রজাস্বত্ব আইন অনুসারে আমার এই অধিকারটা আমি তানভীরকে হস্তান্তর করতে পারি। আমার জায়গা স্থলাভিষিক্ত হবে তানভীর। জি, বা আমি যদি মারা যাই, আমার উত্তরাধিকার এই লিজের অধিকারী জি। হবে। বা আমি এটা উইল করেও যেতে পারি যে আমি এই লিজ জমি ভোগ করতেছি, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর এটা ভোগ করবে অমুক। এটা কিন্তু সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে করা যেত না। না। এখন অনেকের মনে প্রশ্ন আসে যে উত্তরাধিকার সূত্র হস্তান্তর উইল যোগ্য, এগুলো তো নর্মালি যখন কোনো সম্পত্তির মালিক হয় সে করে, জি, কিন্তু এই জায়গা কিন্তু সে মালিক না, এ জায়গা হচ্ছে সে কি, লিজ গ্রহীতা। জি। লিজ গ্রহীতা। তার যে অধিকার এইটা সে হ্যাঁ হ্যাঁ হস্তান্তর হ্যাঁ। করতে কিন্তু তার মানে এই না যে সে কিন্তু মালিক ছিল, বা যারা হস্তান্তর করছে সেও কিন্তু মালিক হবে। হচ্ছে না। কিন্তু সর্বপ্রথম অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর 7 ধারার মাধ্যমে অকৃষি জমি ধারণকারী কতিপয় অকৃষি প্রজাকে এমন অধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ অকৃষি জমি ধারণকারী অকৃষি প্রজা উক্ত জমিতে তার স্বার্থ হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য বা উইল যোগ্য হবে, এবং এমন জমিতে তার অধিকার হবে অউচ্ছেদযোগ্য, নন ইভিক্টেবল, তথা তাকে উচ্ছেদ করা যাবে না। যাবে না। তবে এই ক্ষেত্রে, তাহলে আপনি যদি বলেন যে আমি যদি উচ্ছেদ নাই করতে পারি তাহলে লাভ কি? হ্যাঁ, উচ্ছেদ দিয়ে একেবারে করা যাবে না তা তো না।
সে যদি যে উদ্দেশ্যে জমিটা নিছে সেই উদ্দেশ্যে সে ব্যবহার করতেছে করতেছে না, তাহলে অবশ্যই তার উচ্ছেদ করা যাবে। যাবে। তবে এই ক্ষেত্রে 7 ধারায় উল্লেখিত শর্তসমূহ প্রতিপালন করতে হবে। যেমন কোন লিখিত ইজারার অধীন যদি কোনো অকৃষি জমি 12 বছরের কম সময়ের জন্য হয়, এমন মেয়াদের জন্য দখলে রাখা হয়েছে, কিন্তু এমন ইজারায় কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয়নি। হয়নি। দেখেন, ইজারাটা লিখিত, জি, 12 বছরের দখলে রাখছে 12 বছরের কম, 12 বছরের কম লিখছে না, 12 বছরের বারো কম বছরের জন্য সময়ের জন্য নয়, সরি, 12 বছরের কম সময়ের জন্য নয়, মানে 12 বছরের বেশি সমান বা 12 বছরের বেশি বেশি। কিন্তু কতদিন পর্যন্ত থাকবে এরকম কোনো বিধান ওই জায়গা বলা মানে নাই। সেক্ষেত্রে ভূমির মালিক এমন প্রজা বা ইজারা গ্রহীতাকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করবে না 7 ধারায় উল্লেখিত কারণ ব্যতীত। যে ক্ষেত্রে অকৃষি জমিতে ইজারা গ্রহীতা এক নাগাড়ে 12 বছর দখলে বজায় রাখে কিন্তু লিখিত ইজারার মেয়াদ নির্দিষ্ট করা হয়নি, সেক্ষেত্রে ইজারা কবুলিয়াতের আলোকে উক্ত জমিতে ইজারা গ্রহীতার উচ্ছেদযোগ্য অধিকার থাকবে। কবুলিয়াত বুঝেন? সামনে গেট কোথায়? কবুলিয়াত হলো অঙ্গীকার পত্র, যেখানে জমিদারের কাছ থেকে নিত যে একটা নির্দিষ্ট সময় সময় আমরা এই টাকা দিব, অঙ্গীকার পত্র। তো তারে এখানে আমরা যে বিষয়টা জানলাম যে অ্যাটলিস্ট 12 বছর দখলে আছে, ইজারাটা লিখিত এবং ইজারায় কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। নাই, তাহলে তারে উচ্ছেদ করা যাবে না। তবে কথা আছে, দেখেন, অকৃষি প্রজা বা ভাড়াটিয়াকে কতিপয় অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে 7 ধারায় সুরক্ষা দেওয়া হয়েছে। যদি কোনো অকৃষি প্রজা 12 বছর যাবত একাধারে কোনো অকৃষি জমি দখলে রাখা অব্যাহত রাখে আর কি, তাহলে এই আইন উক্ত অকৃষি প্রজাকে উচ্ছেদের বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে। মানে যদি সে একটানা দখলে রাখছে কতদিন, 12 বছরের বেশি বেশি, 7 ধারার 1 থেকে 5 উপধারায় কোনো অকৃষি জমির লিজের যে মেয়াদ উল্লেখ করা হয়েছে বা যে শর্তে উল্লেখ করা হয়েছে তা যদি পূরণ হয়, তাহলে যে অকৃষি প্রজা এমন অকৃষি জমি দখলে রেখেছে তাকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করা যাবে না। যাবে না। 7-এর 1 থেকে 5-এ কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো যদি মানে সে বা এই শর্তগুলোর আন্ডারে যদি তার ইজারাটা পড়ে, তাহলে তারে উচ্ছেদ করা যাবে না। যাবে না। কিন্তু সে যদি, এই যে দেখেন, সে যদি এমন ভাবে উক্ত ভূমি ব্যবহার করে যা উক্ত ভূমিকে 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্যে ব্যবহারের অনুপযুক্ত করে তুলেছে। আমি তো ইজারা নিছিলাম আবাসিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে, জি, শিল্প কারখানার উদ্দেশ্যে, ধর্মীয় উদ্দেশ্যে, কিন্তু আমি এগুলা না করিয়া আমি যদি অন্য কিছু আবার করি। করি, সেই ক্ষেত্রে তাকে উচ্ছেদ করা যাবে। যাবে। 7 ধারায় উল্লেখিত শর্ত সাপেক্ষে অকৃষি অকৃষি প্রজাকে 3 প্রকার অধিকার দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখি 7 ধারার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কি। মানে 7 ধারায় 5টা শর্ত আছে, এই 5টা শর্ত যদি আপনি পূরণ করেন, তাহলে ওই আপনার উচ্ছেদ করা যাবে না। কি কি দেখেন, যদি সম্পত্তি হস্তান্তর আইন 1882 আরম্ভ হওয়ার পূর্ব হতে কোনো ভূমির মালিক এবং প্রজা কোনো কৃষি জমি লিজ সহ বা লিজ ছাড়া দখলে রেখে আসছে, এবং বা যদি কোনো প্রজাস্বত্বের উৎপত্তি অজানা হয়, বুঝেন, এই আইনটা বানাইছে তো 49 সালে, জি, কিন্তু সে এই লিজ সহ বা লিজ ছাড়া এমন একজনের জমিতে আছে 1882 সালের আইনের পূর্ব থেকে, মানে 60 70 18 আর হলো 49, কত 67 বছর জি, বেশি সময় ধরে সে অলরেডি তার প্রজাস্বত্ব চলমান আছে। আছে, তাহলে তারে কি করা যাবে না, উচ্ছেদ উচ্ছেদ করা করা যাবে না। যাবে না। তবে উচ্ছেদ করা যাবে যদি 4 ধারায় উল্লেখিত শর্ত পূরণ না হয়। 4 ধারায় যে আবাসিক, আবার সে শিল্প, শিল্প ধর্মীয়, কারখানা বুঝছেন। তারপরটা দেখেন, যদি সম্পত্তি হস্তান্তর আইন 1882 আরম্ভ হওয়ার পর, এটা আন্ডারলাইন করেন, লিখিত লিজ ব্যতীত, কি লিজ ব্যতীত, লিখিত লিজ লিখিত যে প্রজাস্বত্ব সৃষ্টি করা হয়েছে এবং যে প্রজাস্বত্ব 12 বছরের বেশি সময়ের জন্য দখলে রাখা হয়েছে। তাহলে আগেরটা ছিল সম্পত্তি হস্তান্তর আইন আরম্ভ হওয়ার পূর্বে, আর বর্তমানটা হলো সম্পত্তি হস্তান্তরের সম্পত্তি হস্তান্তর হওয়ার আরম্ভ পর হওয়ার পরে এবং লিখিত লিজ ব্যতীত ব্যতীত, যে কত বছরের বেশি দখলে রাখছে, 12 বছরের 12 বেশি। বছরের বেশি। তারপরে দেখেন, যদি কোনো মেয়াদ উল্লেখ না করে, যে ক্ষেত্রে 12 বছরের অধিক সময়ের জন্য কোনো লিখিত ইজারার অধীন প্রজাস্বত্ব দখলে রাখা হয়েছে, কোনো মেয়াদ উল্লেখ করে নাই, একটা লিজের মেয়াদ কত সেটা কি উল্লেখ করে না। উল্লেখ করেন, লিজ দিছে, আমি আমার জমি শাকিলে লিজ দিলাম,
কয় বছর তাও কিন্তু উল্লেখ কয় বছরের কথা এই জায়গায় লেখা নাই। নাই, এবং শাকিল অলরেডি 12 বছরের বেশি আমার জমি দখলে আছে। আছে। এইটা হুম। যদি সুনির্দিষ্ট মেয়াদের জন্য লিখিত লিজের অধীন প্রজাস্বত্ব যা উক্ত মেয়াদ শেষ হওয়ার পরেও দখলে রাখা হয়েছে, সেক্ষেত্রে প্রজার দখলের মোট মেয়াদ 12 বছরের বেশি। আমি লিজ দিছিলাম 6 বছর, হুম। 6 বছর পর আমি বলি আমি আপনারে উঠিয়ে যাইতে বলি নাই, আপনিও চলে যাবেন তা বলেন নাই, বছর বছর ভাড়া আমারে দিয়ে দিয়ে যাচ্ছে। যাচ্ছে এবং এটার মেয়াদ 12 বছরের বেশি অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আপনার উচ্ছেদ করা যাবে। যাবে না। যদি লিখিত লিজে উল্লেখিত নির্দিষ্ট মেয়াদে ভূমির মালিক অকৃষি ভূমিতে পাকা অবকাঠামো নির্মাণে অনুমতি দিয়ে থাকে এবং উক্ত লিজের মেয়াদে বা পরবর্তীতে ভূমি মালিকের ব্যক্ত বা অব্যক্ত সম্মতি সহ উক্ত ভূমিতে পাকা অবকাঠামো নির্মাণ করা হয়। এক্ষেত্রে মেয়াদ কোনো ব্যাপার না। আমি শাকিলকে লিজ দিছিলাম, আমি বললাম যে আপনি পাকা অবকাঠামো নির্মাণ করেন, কোনো সমস্যা নাই। নাই, তাহলে সেই ক্ষেত্রেও তারা উচ্ছেদ করা যাবে না। যাবে না। উচ্ছেদ একমাত্র সেই ক্ষেত্রেই যাবে ওই যে চার ধারায় যে হ্যাঁ। 3টা উদ্দেশ্য আছে, হুম। আবাসিক, তারপরে যে আপনার বাণিজ্যিক। বাণিজ্যিক উদ্দেশ্য বা ব্যবসা মানে ধর্মীয় উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে। তাহলে এই 5টা ক্ষেত্র আপনার এখন জাস্ট রিডিং করবেন এমনি মনে থাকলে হবে, কিন্তু লিখিত পরীক্ষার সময় কিন্তু এগুলা মনে থাকতে হবে। হবে। 5টার মধ্যে এই জায়গা থেকে কোনোদিন প্রিলিমিনারি প্রশ্ন আসে নাই, কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে, তো এজন্য এটা গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখেন সেই ক্ষেত্রে আহ উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে বা যে ক্ষেত্রে উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর ভূমি মালিকের ব্যক্ত বা অব্যক্ত সম্মতিতে এই দ্বারা গৃহীত কৃষি ভূমি দখলে রাখা অব্যাহত রেখেছে, সেই ক্ষেত্রে তার কি কি অধিকার দেখেন। অধিকার সমূহ মানে উপরের 5টা শর্ত যদি সে পূরণ করে, জি। তাহলে তার কতগুলো অধিকার জন্মাবে। সেই অধিকারগুলো কি কি? উচ্ছেদযোগ্য অধিকার, নন ইজেক্টেবল রাইট। যে প্রজা উক্ত অকৃষি ভূমি দখলে রেখেছে তাকে তার ভূমির মালিক উচ্ছেদ করবে না যদি না উক্ত অকৃষি প্রজা ভূমি এমন ভাবে ব্যবহার করেছে যা উক্ত ভূমিকে 4 ধারা উল্লেখিত উদ্দেশ্যে ব্যবহারে অনুপযুক্ত করে তুলেছে। তুলেছে। অর্থাৎ ভূমিটি বসতবাড়ি আবাসিক উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারে অনুপযুক্ত হয়েছে। যেমন কিভাবে দেখেন, বাজার প্রতিষ্ঠা করা। আপনি ওই জায়গা ভূমি নিয়েছিলেন যে কাজে, করছেন বাজার, বাজার প্রতিষ্ঠা করা 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্যের জন্য অনুপযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে এবং এই ক্ষেত্রে ভূমির মালিক প্রজাকে উচ্ছেদ করার অধিকারী। অধিকারী। তারপরে দেখেন উপরের 5টা শর্ত যদি পূরণ হয় তাহলে সে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরযোগ্য, ট্রান্সফারেবল বাই ওয়ে অফ ইনহেরিটেন্স। যে ক্ষেত্রে অকৃষি প্রজা মারা যায় সেক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1949-এর 51 ধারার শর্ত সাপেক্ষে উক্ত অকৃষি ভূমিতে এমন প্রজার সত্ত্ব উত্তরাধিকার সূত্রে হস্তান্তরযোগ্য হবে বা তার অন্যান্য সম্পত্তি যেরূপে হস্তান্তরযোগ্য হয়, কিন্তু শর্ত হলো উক্ত প্রজা যে উত্তরাধিকার আইন দ্বারা পরিচালিত হয় উক্ত আইন দ্বারা তার অন্যান্য সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হলে এমন অকৃষি ভূমিতে তার স্বার্থও বিলুপ্ত হবে। হবে। সবশেষে দেখেন মানে আপনি ইচ্ছা করলে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকার সূত্রে এটা বন্টিত হতে পারে। 3 নাম্বার, উইলের মাধ্যমে হস্তান্তরযোগ্য। এই আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 90 ধারার শর্ত সাপেক্ষে এমন অকৃষি জমিতে অকৃষি প্রজার স্বার্থ তার অন্যান্য সম্পত্তির মতো হস্তান্তরযোগ্য এবং উইলের মাধ্যমে হস্তান্তর হতে। পারে। এটা কিন্তু যার স্বার্থ, মালিকানা কিন্তু। জি। তানভীর আলম খান, নারু খান, আপনি কি এনেছেন আমাদের জন্য? তাহলে খাওয়ান। এগুলো নাই তারপরে আচ্ছা দেখি, আমরা জেনে রাখা ভালোতে যদি দেখি, নেন, নেন। জেনে রাখা ভালো হচ্ছে, তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, 6 ধারায় বলছে যে আপনি আহ, প্রজা তার জমিতে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। জি। 12 বছরের বেশি দখলে থাকলে কি করতে পারবে, 12 বছর কম থাকলে কি করতে করতে পারবে না। পারবে। আর 7 ধারায় বলছে যে আপনার যদি কতিপয় 5টা শর্ত পূরণ হয় তাহলে আপনারে উচ্ছেদ করা যাবে না। তবে আবার ওই যে যে চার ধারা উদ্দেশ্যে আপনি লিছিলেন সেটা যদি আবার পালন না করেন তাহলে আবার উচ্ছেদ করা যাবে। যাবে। তো জেনে রাখা ভালো, একজন সাব লিজি তার লিজ দাতার লিজ সমাপ্ত হওয়ার পর 7 ধারায় উচ্ছেদের ক্ষেত্রে সুরক্ষা পেতে পারে না। সাব লিজি বুঝেন, আন্ডারটেনিং। ওই যে আন্ডার টেনেন্টে, সে কিন্তু 7 ধারার সুবিধা সে পাবে না। পাবে না। মানে আমি যারা লিজ দিতে সে আবার আরেকজনের লিজ দিছে, সে হলো সাব লিজ। জি।
অকৃষি প্রজা যদি ভূমি এমন ভাবে ব্যবহার করে যা চার ধারায় উল্লেখিত উদ্দেশ্যে উক্ত অকৃষি ভূমি ব্যবহারে অনুপযুক্ত করে তুলেছে, সেই ক্ষেত্রে উক্ত অকৃষি প্রজাকে উচ্ছেদ করতে বল দিবেন 75 ধারায় অবশ্যই নোটিশ দিতে হবে। নোটিশ দিয়ে উচ্ছেদ করতে হবে। নোটিশ দিতে হবে কত ধারায়? 75 ধারায়। 75 দ্বারা। এই তানবির নেন। 70 ধারায় বলা হয়েছে দেওয়ানি আদালতের উচ্ছেদের ডিগ্রি কার্যকর ব্যতীত কোন অকৃষি প্রজাকে উচ্ছেদ করা যাবে না। অকৃষি প্রজারা যদি আপনি উচ্ছেদ করতে চান তাহলে কারে লাগবে? দেওয়ানি দেওয়ানি আদালতের আদালতের ডিগ্রি। ডিগ্রি মানে আপনি মামলা করে তাকে উচ্ছেদ করতে হবে, এমনিতে টেনে হিসেবে বের করে দিতে পারবো। পারবেন না। এখন আমরা চলে আসি লিজ নবায়ন করা। 8 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে লিখিত আকারে কোনো অকৃষি ভূমি লিজ গ্রহণ করা হয় এবং লিজের মেয়াদ 12 বছরের কম না হলে এমন লিজের মেয়াদ শেষে উক্ত অকৃষি প্রজা এমন অকৃষি ভূমির লিজ স্থায়ীভাবে নবায়ন করার অধিকারী হবে। যদি মেয়াদ হয় কত? 12 বছর। 12 বছরের কম না হলে, মানে অ্যাটলিস্ট 12 বছর। 12 বছর। তবে যে ক্ষেত্রে লিস্টটি তবে এক্ষেত্রে লিস্টটি লিখিত হইতে হবে এবং লিজের মেয়াদ 12 বছরের কম হওয়া যাবে না। না। অকৃষি প্রজার উচ্ছেদযোগ্য অধিকার, এটা অলরেডি আমরা পড়ছি, দেখেন। লিজ চুক্তিতে উল্লিখিত মেয়াদ বা নবায়নের পর উক্ত অকৃষি ভূমি হতে কোনো ভাড়াটিকে উচ্ছেদ করা যাবে না যদি না উক্ত অকৃষি প্রজা ভূমি এমন ভাবে ব্যবহার করেছে যা উক্ত ভূমিকে 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্যে ব্যবহারে কি করেছে? অনুপযুক্ত করেছে। এখন ওই অধিকারগুলো কি কি দেখেন। এই যে উত্তর অধিকার সূত্রে হস্তান্তর, এটা পড়ছি। হুম, উইলের মাধ্যমে হস্তান্তর, এটাও এটাও বলছি। পড়ছি। এখন আমরা চলে আসি তাহলে একটা বিষয় দেখেন। 6 ধারায় বলছে যে স্থায়ী মানে কত বছর ব্যবহার করলে কি করতে পারবে কি করতে পারবে না। জি। 7 ধারায় বলছে যে 5টা শর্ত পূরণ করলে তারে উচ্ছেদ করা যাবে। যাবে না। আর 8 ধারায় বলছে কি? নবায়ন। নবায়ন। 8 ধারায় বললো এসে নবায়ন। নবায়ন। আমরা চলে এসি 9 ধারা। 12 বছরের কম সময়ের জন্য অকৃষি ভূমির লিজ গ্রহণ। 12 বছরের কম সময়ের জন্য অকৃষি ভূমির প্রজা বা ভাড়াটি একে উচ্ছেদের পদ্ধতি সম্পর্কে 9 ধারায় আলোচনা করা হয়েছে। মানে যে লিজের আছে কতদিন? 12 বছরের কম। কম, তাহলে তারে উচ্ছেদের পদ্ধতি বলছে 9 ধারায়। 9 ধারায় বল দিবেন 3 ধরনের লিজের মেয়াদ উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে লিখিত ছাড়া লিজের মেয়াদ 12 বছরের কম কিন্তু 1 বছরের বেশি, বেশি। এবং লিখিত ছাড়া, এটা গোল দিয়ে লিখিত ছাড়া। যে ক্ষেত্রে লিখিত আকারে লিজের মেয়াদ 12 বছরের কম কিন্তু 1 বছরের বেশি। বেশি, সেক্ষেত্রে ভূমির মালিক পাকা অবকাঠামো নির্মাণের অনুমতি পাবে। দেয় না। এবং যে ক্ষেত্রে ভূমির মালিক পাকা অবকাঠামো নির্মাণের অনুমতি দেয় নাই, তাহলে একটাই বলছে অলিখিত 12 বছরের কম 1 বছরের বেশি, বেশি। আর একটা হচ্ছে লিখিত 12 বছরের কম 1 বছরের বেশি। বেশি কিন্তু অবকাঠামো নির্মাণের অনুমতি দেয় না। দেয় নাই। যে ক্ষেত্রে লিখিত আকারে লিজ দেওয়া হয়েছে কিন্তু কোনো সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয় না। হয়নি। যখন আপনি লিখিত আকারে লিজ দিচ্ছেন কিন্তু ওই লিজের মেয়াদ কত সেটা ওই জায়গায় আপনি বলেন নাই, সেই ক্ষেত্রে দেখেন উপর উল্লেখিত ক্ষেত্রে কোনো অকৃষি প্রজাকে নিম্নলিখিত কারণে উচ্ছেদ করা যাবে। কি কি? যদি সে এমন ভাবে উক্ত অকৃষি ভূমি ব্যবহার করে যা 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্য উক্ত ভূমি ব্যবহারে অনুপযুক্ত করে তোলে। ওই যে আবাসিক, তারপরে শিল্প কারখানা, ধর্মীয়। 9 ক ধারায় উল্লেখিত লিজের ক্ষেত্রে ভূমির মালিক বল দিবেন 6 মাসের লিখিত নোটিশ দিয়ে এমন লিজের অবসান করে। কয় মাসের নোটিশ দিয়ে? 6 মাসের লিখিত 6 মাসের নোটিশ দিয়ে। যে ক্ষেত্রে 9 খ উপদফায় উল্লেখিত লিজের মেয়াদ সমাপ্ত হয়েছে। হয়েছে। তাহলে যদি আপনাকে বলে যে 6 মাসের নোটিশ কোন ক্ষেত্রে দিবে? যে ক্ষেত্রে লিজের মেয়াদ 12 বছরের কম। 12 বছরের কম। কম। এখন আমরা যদি চলে আসি যে 7, 8, 9 এই 3টা ধারার ভিতরে আসলে পার্থক্য কি। 7 ও 8 অকৃষি প্রজাকে একই ধরনের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু পার্থক্য হলো 8 ধারায় অকৃষি ভূমি ইজারার মেয়াদ শেষে নবায়ন করার অধিকার দিছে। এই নবায়ন 7 ধারায় তো ওই যে 5টা শর্ত মানলে তারে উচ্ছেদ করা করা যাবে না। যাবে না। আর 8 ধারায় বলছে কি? নবায়ন। নবায়ন। আর 12 বছরের কম সময়ের নয়, অর্থাৎ 12 বছরের বেশি সময়ের জন্য প্রজাস্বত্বের ক্ষেত্রে 7 ও 8 ধারা প্রযোজ্য হবে। এটা দেখেন 7 ও 8 ধারা প্রযোজ্য কোন ক্ষেত্রে? 12 বছরের বেশি। যেটা হচ্ছে 12 বছরের বেশি, বেশি। এটা গুরুত্বপূর্ণ। 7, 8 সমান সমান 12 বছরের বেশি। অপরদিকে 1 বছরের বেশি কিন্তু 12 বছরের কম সময়ের প্রজাস্বত্বের ক্ষেত্রে 9 ধারা প্রযোজ্য হবে।
বুঝেন কিনা? জি। তাহলে 7 8 হলো 12 বছরের 12 বছরের বেশি, আর 9 হলো 12 বছরের এক কম। বছরের বেশি কিন্তু 12 বছরের কম। কম। 7 ও 8 ধারায় যে প্রজা 12 বছরের অধিককাল ইজারার অধীনে কোনো কৃষি ভূমি দখলে করে তাকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করা যাবে না, যদি না সে উক্ত ভূমি এইরূপ ভাবে ব্যবহার করে যার ফলে উক্ত ভূমি 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্যে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে। অপরদিকে 9 ধারার অধীন যদি কোনো প্রজা 12 বছরের কম হয় এবং 1 বছরের বেশি সময় কোনো ভূমি দখল করে, তবে তাকে প্রজাস্বত্বের বছরের মেয়াদ শেষ হয় এমন ভাবে কয় মাসের নোটিশ? 6 মাসের নোটিশ দিয়ে উচ্ছেদ করা যাবে। আর যদি আপনি এটা বলেন উচ্ছেদের কারণ কি, উচ্ছেদের কারণ মোটামুটি ওই একই, ওই 4 ধারায় যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আপনি কি করছেন, বহন পালন করছে। করেন নাই। তো এখানে আমরা লাস্টে চলে আসি, দেখেন অকৃষি প্রজাকে উচ্ছেদের উপাদান সমূহ, বাকি উপরের প্যারাটা পড়তেছি না। অকৃষি প্রজাকে উচ্ছেদের উপাদান সমূহ: অকৃষি প্রজা ভূমি এমন ভাবে ব্যবহার করেছে যা 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্যে ব্যবহারে অনুপযুক্ত করেছে। তারপরে তখন তাকে ওই যে 12 বছরের বেশি হলে নোটিশ দিবে 75 ধারায়, জি। আর 70 ধারায় উচ্ছেদের ডিগ্রি থাকতে হবে, আর সম্পূর্ণ হোল্ডিং এর ক্ষেত্রে উচ্ছেদের অধিকার প্রয়োগ করতে হবে। তো জেনে রাখা ভালো, যদি আমরা দেখি যে 9 ধারার অধীন ডেপুটি কমিশনার কোনো ক্ষতিপূরণ নির্ধারণের আদেশ দিলে তার বিরুদ্ধে জেলা জজের নিকট 30 দিনের মধ্যে আপিল করা যাবে। এখন ওই যে ডেপুটি কমিশনার যদি কোনো ক্ষতিপূরণ নির্ধারণের আদেশ দেয় যে তুমি এটা ব্যবহার করছো এই কারণে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের আদেশ, তো এটার বিরুদ্ধে আপিল করা যাবে কত ধারায়? 85 ক ধারায়, কার কাছে? জেলা জজের কাছে, 30 দিনের 30 দিনের মধ্যে। মধ্যে। তারপর দেখেন পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে মাসিক ভিত্তিতে, এটা বলতেন মাসিক ভিত্তিতে অকৃষি ভূমি দখলে রেখেছে এমন কোন অকৃষি প্রজাকে উচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন 1882-এর 106 ধারা বিধান প্রযোজ্য হবে। আমাদের এই নন এগ্রিকালচার ফিনান্সি অ্যাক্টের ক্ষেত্রে এটা মাসিক না, এটা হচ্ছে বাৎসরিক। বাৎসরিক। আর যদি মাসিক হয় তাহলে স্টেট মানে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 106 ধারা। সম্পদ এবং তাকে উচ্ছেদের পূর্বে বল দিবেন 15 দিনের নোটিশ পাওয়ার অধিকারী। তাহলে মাসিক ভিত্তিতে 15 দিন। 15 দিন। আর 12 বছরের কম হইলে নোটিশ দিতে হবে 6 মাস। আর 12 বছরের বেশি হইলে নোটিশ কত মাসের মধ্যে দেবে তার বিধান বলা নেই। 1 বছরের অধিক কিন্তু 12 বছরের কম মেয়াদের ইজারা কিন্তু মাসিক ভিত্তিতে অকৃষি ভূমি দখলে রেখেছে এমন অকৃষি প্রজা উচ্ছেদের ক্ষেত্রে 6 মাসের নোটিশ পাওয়ার অধিকারী। ওই যে 1 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, ধরে নিন মাসিক, তবুও নোটিশ দিতে হবে কতদিন? 6 মাসের। তাহলে আমার এখানে আপনি যখন একা একা পড়তে যাবেন মোটামুটি একটু হয়রান হওয়ার মতো অবস্থা, যে আমি কি পড়লাম এতক্ষণ ধরে, মাথায় নাও ধরতে পারে। হ্যাঁ, তো মূল বিষয়টা হলো খুব সংক্ষেপে, যে আপনি কত বছর জমি ব্যবহার করলে পাকা অবকাঠামো নির্মাণ করতে পারবেন, কত বছর করলে পারবেন না, এটা বলছে 6 ধারা। জি। বুঝছেন? 7 ধারায় বললো যে 5টা শর্ত আছে, এই 5টা শর্ত যদি আপনি পালন করেন তাহলে আপনারে ওই জমি থেকে উচ্ছেদ করতে পারবে না, আর আপনি এটা উইল করতে পারবেন, উত্তরাধিকার সূত্রে পাবে, হস্তান্তর করা যাবে, এটা হলো 7। জি। আর 6 7-এর যে বিষয়টা, মানে 7-এর যে বিষয়টা, এটা নবায়নের কথা বলছে কততে? 8-এ। নবায়ন করবে কততে? 8 টাকা। 8। আর 9 ধারায় বলছে যে লিজের মেয়াদ 1 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। কম, সেই ক্ষেত্রে উচ্ছেদ করা যাবে কয় মাসের নোটিশ দিয়ে? 6 মাসের নোটিশ নোটিশ। দিতে হবে। এই তো কথা। আর মাসিক যে ক্ষেত্রে, যে বাড়ি ভাড়া ধরেন মাসিক বা অন্যান্য সকল ক্ষেত্রে, তাহলে এটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 106 ধারায় নোটিশ দিতে হবে 15 দিন পূর্বে। এই হলো আপনার 6 7 8 9। তো সেলফ প্র্যাকটিসের 1 2 3 এগুলো মোটামুটি যা আছে করে ফেলবেন। ইনশাল্লাহ বুঝে বুঝে যে আলোচনা করলাম এই কথাই এখানে আছে। 7 নম্বর প্রশ্নটা দেখেন, 10 বছরের নিচে নয় এমন মেয়াদ পর্যন্ত কোনো প্রজা লিখিত ইজারা ছাড়া কোনো অকৃষি ভূমি দখলে রাখে, তখন উক্ত মেয়াদ শেষ হওয়ার পর উক্ত ইজারা নবায়ন করার অধিকারী হবে কে? 12 বছরের নিচে নয়। 12 বছর বলছে না। এটা কি হবে? 12 বছরের নিচে নয়। নিচে নয়। 8 নম্বর গুরুত্বপূর্ণ, 9 গুরুত্বপূর্ণ। 9 দেখেন, 9 ধারার অধীন ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ণয়ের আদেশ দিলে তার বিরুদ্ধে ড্যাশের নিকট এতদিনের মধ্যে আপিল করা যাবে। জেলা জজের নিকট 30 দিন। 13 নম্বর সবশেষেরটা পড়ি এখানকার,
যে সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো প্রজাকে অকৃষি ভূমি ইজারা দেওয়া হয়, সেক্ষেত্রে উক্ত প্রজা জমিদার কর্তৃক উচ্ছেদ করা যেতে পারে নিম্নলিখিত কোন কারণে? ধর্মীয় উদ্দেশ্য ব্যতীত অপর কোনো উদ্দেশ্যে উক্ত ভূমি ব্যবহার করা হলে, 3 বছরের অধিক কালের জন্য ধর্মীয় উদ্দেশ্যে উক্ত ভূমি ব্যবহার না করলে। এটা আমরা ওই জায়গায় পড়ি নাই। এটা 10 ধারায় বলছে যে সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো প্রজা মানে প্রজাকে অকৃষি ভূমি ইজারা দিতে ধর্মীয় উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে উক্ত প্রজা জমিদার কর্তৃক উচ্ছেদ করা যেতে পারে কখন? ধর্মীয় উদ্দেশ্য ব্যতীত অপর কোনো উদ্দেশ্যে উক্ত ভূমি ব্যবহার করলে। আর 3 বছরের অধিক কালের জন্য ধর্মীয় উদ্দেশ্যে উক্ত ভূমি ব্যবহার না করলে। ধর্মীয় কাজ এখানে থেকে ধর্মীয় কাজ করতেছে না, সেক্ষেত্রে উচ্ছেদ উচ্ছেদ করা যাবে। করা যাবে। আমরা চলেছি অধস্তন প্রজা বা ভাড়াটিয়া। অধস্তন প্রজা বা ভাড়াটিয়া উচ্ছেদ, ইজেক্টমেন্ট অফ অ্যান আন্ডার টিনেন্ট। কি কি কারণে একজন অধস্তন প্রজাকে উচ্ছেদ করা যেতে পারে তা 20 ধারায় আলোচনা করা হয়েছে। নিম্নলিখিত কারণে একজন অধীনস্থ প্রজা বা ভাড়াটিকে উচ্ছেদ করা যেতে পারে। কারণ দেখেন, যদি সে অকৃষি ভূমি এমন ভাবে ব্যবহার করছে যা ভূমিকে 4 ধারায় উল্লেখিত উদ্দেশ্য ব্যবহারে অনুপযুক্ত করে তুলেছে। সব জায়গায় মোটামুটি ঘুরে ফিরে একই কথা। এমন ভাবে ব্যবহার করছে যে মূল উদ্দেশ্যরে ব্যাহত করছে। অকৃষি ভূমির লিখিত লিজের ক্ষেত্রে যখন লিজের মেয়াদ কি হয়েছে, শেষ হয়েছে। জেনে রাখা ভালো, লিখিত আকারে বা লিখিত ছাড়া যে ক্ষেত্রে লিজ সূত্রে অকৃষি জমি দখলে পেয়েছে দেখেছে, লিখিত আকারে বা কি লিখিত ছাড়া কৃষি জমি দখলে রেখেছে কিন্তু কোনো নির্দিষ্ট লিজের নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে 6 মাসের নোটিশ দিয়ে ভূমির মালিক অধীনস্থ প্রজাকে বা অধীনস্থ ভাড়াটিকে উচ্ছেদ করতে পারে। তো এখানেও বলছে কয় মাসের নোটিশ? 6 মাসের। 21 ধারা ওই একই কথা পড়বো না। অকৃষি ভূমি হস্তান্তরের পদ্ধতি, এটা একটু দেখি। 23 ধারা অকৃষি ভূমি হস্তান্তরের পদ্ধতি। 23 ধারায় বলা হয়েছে ভূমির মূল্য যাই হোক না কেন, অকৃষি ভূমির হস্তান্তর যে মাধ্যমেই করা হোক না কেন সেটা অবশ্যই বল দিবেন নিবন্ধিত হতে হবে। অকৃষি ভূমি বিক্রয় দান হেবা যা করা হোক না কেন অবশ্যই নিবন্ধিত হতে হবে। কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে আন্ডারলাইন করবেন অকৃষি ভূমির হস্তান্তর নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই। এটা গুরুত্বপূর্ণ। আসবে যে যে রাষ্ট্রীয় মানে নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে অকৃষি ভূমি যদি হস্তান্তর করা হয় নিবন্ধন হওয়ার প্রয়োজন নাই। কি কি? 1 নম্বরে দেখেন উইলের মাধ্যমে হস্তান্তর, আদালতের ডিগ্রি কার্যকর করে বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে একটা হলো উইলের মাধ্যমে হস্তান্তর, আদালতের ডিগ্রি কার্যকর করে কিসের ক্ষেত্রে? বিক্রয়ের ক্ষেত্রে। আর 1913 সালে সরকারি পাওনা আদায় আইনের অধীন সার্টিফিকেট মূলে বিক্রয়ের ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই। অগ্রক্রয় চলে এসে দেখেন, অগ্রক্রয়। অগ্রক্রয় কিন্তু আমরা কতদিন মোটামুটি পড়ছি, ঠিক আছে, ওই অগ্রক্রয়। আর তারপরে একটু দেখে যাই যে প্রিএমশন, অগ্রক্রয় সম্পর্কিত বিধানকে 2টি ভাগে ভাগ করা যায় এবং উভয় ধরনের আইন আমাদের দেশে প্রযোজ্য। একটা হলো বিধিবদ্ধ আইনের অধীন অগ্রক্রয়, আর একটা হলো মুসলিম আইনের অধীন অগ্রক্রয়। তো প্রথম যেটা দেখেন, আমরা জানি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 ধারা, এটা হলো কৃষি জমি। অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারা, আর ভূমি সংস্কার অধ্যাদেশের 13 ধারা। সহ শরিকের অগ্রক্রয় করার ক্ষমতা। অকৃষি ভূমির ক্ষেত্রে অগ্রক্রয়ের বিধান নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্টে 24 ধারায় আলোচনা করা হয়েছে। উম অর্থাৎ অকৃষি ভূমির ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা করতে হবে কত ধারায়? 24 ধারায়। যেমন সিটি কর্পোরেশন এবং পৌরসভার মধ্যে অবস্থিত ভূমি অকৃষি জমি, বসতবাড়ি বা অন্য অঞ্চলের আবাসিক বা শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি। 1 নম্বর প্রশ্নটা দেখেন, নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট 1949 এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ভূমি হস্তান্তর, ট্রান্সফার অফ ল্যান্ড। হোল্ডিং বললে ওটা হলো হোল্ডিং বললে কি বোঝায় বলেন? হোল্ডিং তো এগ্রিকালচারাল ইসের দিকে, কৃষি জমি। কৃষি জমি, কৃষির ক্ষেত্রে হলো হোল্ডিং, হোল্ডিং। আর অকৃষির ক্ষেত্রে ল্যান্ড। ল্যান্ড।
অগ্রকর সময়সীমা দেখেন, এটা কতদিন পড়ছি তুলনা। হুম, অকৃষি জমির ক্ষেত্রে 4 মাস, নোটিশ প্রদানের তারিখ হতে 4 মাস, আর 4 মাস, নোটিশ যদি না দেয় অবগত হওয়ার তারিখ থেকে 4 মাস। 4 মাস। কিন্তু মুসলিম আইন অনুসারে কতদিন? এর মানে কি 1 বছর? 1 বছর, মুসলিম আইন অনুসারে 1 বছর। 1 বছর। আর এস্টেট অ্যাকুইজিশন টিনেন্সি অ্যাক্টের অধীন কতদিন? 3 বছর। এস্টেট অ্যাকুইজিশন এন্ড টিনেন্সি অ্যাক্টের অধীন কত বছর? 3 বছর। 3 বছর। 2 মাস হয়েছে, 2 মাস ছিল 2 মাস করে দিবে। নোটিশ দেওয়ার। বাকি 2 মাস, 2 মাস, এরপরে আর একটা ছিল 3 বছর। 3 বছর। বিগত বছর একটা প্রশ্ন এসেছে 11 বিজিএস পরীক্ষায়, দ্য নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949-এর 24 ধারা অনুসারে এর ক্ষেত্রে উক্ত আইনের 23 ধারার নোটিশ জারির কতদিনের ভিতর আদালতে মামলা করতে হবে? 4 মাস সময় লাগে। অগ্রকর সাথে কি কি জমা দিবে কতদিনই আমরা জানছি, দেখেন। হুম, নোটিশে উল্লেখিত মূল্যের টাকা, কনসিডারেশন মানি, ক্ষতিপূরণ কত পার্সেন্ট, 5%। আর সুদ হলো ছয় ছয় দশমিক দুই দশমিক পাঁচ দুই পাঁচ হুম। আর এগ্রিকালচার হচ্ছে এটা দেখেন, ভূমি 25%। হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের মধ্যে তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে, সেখানে কোনো দালাল স্থাপনা, কোনো উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর 6.25। ও, সো আপনি এত দিয়ে কাজ নাই, আপনি জাস্ট মনে রাখেন ক্ষতিপূরণ 5% আর সুদ হলো 6.25, আর ওই জায়গা ছিল কত? 8%। আর 25% 25 ছিল ক্ষতিপূরণ আর 8% সুদ। 8%। বুঝছেন? এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অন্যান্য শরিকদের অগ্রগয়ের কার্যধারায় পক্ষভুক্ত না করার ফলাফল, ধরেন এক ভাই তার জমি বিক্রি করে দিছে, বাকি 3 ভাই আছে। এখন 3 ভাইয়ের মধ্যে এক ভাই কিনতে যাচ্ছে, বাকি 2 ভাইরে সে পক্ষভুক্ত না করলেও সমস্যা নাই। নাই। তো এক ভাই যেটা করবে, সে আনুপাতিক হারে যতটুকু পায় ততটুকু যে মামলা করতে পারবে, সে তো পুরোটা তো অগ্রগয়ের অধিকার সে প্রয়োগ করতে পারবে না। বুঝছেন? এই যে দেখেন, অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর 24 ধারার অগ্রকয়ের কার্যধারার অবশিষ্ট সহশরিকদের পক্ষভুক্ত করার কোনো বাধ্যবাধকতা নেই। অবশিষ্ট সহশরিকদের পক্ষভুক্ত না করে যদি কোনো সহশরিক 24 ধারায় অগ্রকয়ের কার্যধারা রুজু করে, তাহলে এমন কার্যধারা পক্ষদুষ্টে খারিজ হবে না। আন্ডারলাইন করেন, পক্ষদুষ্টে খারিজ হবে না। কারণ অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারায় অগ্রকয়ের কার্যধারায় অন্যান্য সহশরিকদের পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো বাধ্যবাধকতা নেই। কোন সহশরিক বিরোধী ও বিক্রয়ের বিক্রেতা এবং ক্রেতাকে পক্ষভুক্ত করে 24 ধারায় অগ্রকয়ের কার্যধারা রুজু করতে পারে। এমন ক্ষেত্রে অবশিষ্ট সহশরিকগণ অগ্রকয়ের জন্য 24 ধারা পৃথক কার্যধারা দায়ের করতে পারে, বা পূর্বে দায়েরকৃত অগ্রকয়ের কার্যধারায় পক্ষভুক্ত হয়ে আনুপাতিক অগ্রকয়ের প্রার্থনা করতে পারে। আমার এখানে যেটা জানা দরকার সেটা হলো যে অগ্রকর মামলায় সকল সহশরীকদের পক্ষভুক্ত করা লাগবে কিনা? লাগবে না। বুঝছেন? তাহলে এখানে কিনছে কে? স্ট্রেঞ্জারই কিনছে এখানে। হুম। এই এখানে এই জমিটা কিনছে কে? কিন্তু তা স্ট্রেঞ্জার। সুন্দর। আপনার জমি হুম, আপনি তানভীরের কাছে বিক্রি করছেন, হুম, এখন আপনার আরো 2 ভাই আছে, হুম, তাদেরও তো অগ্রকর অধিকার আছে। এখন আপনি তানভীরের কাছে বিক্রি করছেন 1 বিঘা হুম, বা 10 কাঠা বিক্রি করছেন। হুম। এখন আপনার যে ছোট ভাই, ইমিডিয়েট যে ছোট ভাই, সে চাচ্ছে অগ্রভাগের অধিকার প্রয়োগ করতে। এখন সে তো পুরো 10%, 10 কাঠা তো সে কিনতে পারবে না। সে কিনতে পারবে কত? 5 কাঠা। পাঁচ কাঠা। আর আমার আরেক বড় ভাই যে আছে, সে পাঁচ সে কাঠা আর 5 কাঠা। 5 কাঠা। দুইজনে এই হ্যাঁ, এখন আমি, আপনার ছোট ভাই যদি অগ্রকর মামলা করে, আপনার আরেক যে ভাই আছে তারে পক্ষভুক্ত না করলেও চলবে। সে শুধু দাবি করবে তার অংশ। এখন সে আবার যদি পুরোটা চাই, তাহলে আবার কিন্তু হবে হবে না। না। বুঝতে পারছি। বুঝছেন? হুম। কৃষি জমির ক্ষেত্রে এরকম কোনো নিয়ম আছে? কৃষি জমির ক্ষেত্রে ওখানে এইভাবে কিছু, মানে কৃষি জমির ক্ষেত্রেও আপনি হলে আনুপাতিক হারে আপনি পুরোটা পাচ্ছেন না। মূল কথা হলো যে আপনি যদি 1 ভাই হতেন, 1 ভাই বিক্রি করতে আপনি 1 ভাই, তাহলে আপনি তাহলে পুরোটা দাবি পুরোটা করতে দেবে। পারতেন। হ্যাঁ। কিন্তু যদি অন্যান্য শরিকরা থাকে তাহলে আনুপাতিক হারে। আমার একটা প্রশ্ন ছিল অগ্রক্রয়ের ক্ষেত্রে, কখনোই কি যে কিনছে স্ট্রেঞ্জার সে পাবে না?
মানে জমি। হ্যাঁ, আদালত সবকিছু বিচার বিবেচনা করে তো, এটা তো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। যে নর্মালি যেটা হয় আর কি, যে যদি এক্সচেঞ্জার ওই যে ক্রয় বিক্রয় ক্রয় করে, জি। তাহলে তো অবশ্যই তার মানে না পাওয়ার ও সুযোগ আছে, পাওয়ারও আছে, না পাওয়ারও আছে। কিন্তু যদি বিক্রয় ছাড়া দান করে, তারপরে উইল করে, তারপরে অন্যান্য যে লিস্টি যেগুলা যদি দেয়, সেই ক্ষেত্রে তো অগ্রক্রয়ের এটা প্রযোজ্য হবে না। জি। কারণ আপনার প্রশ্ন মতে যে যে কিনছে সে কি কখনোই পাবে না, হ্যাঁ, পাবে কি না পাবে সেটা তো আদালতের আদালত ব্যাপার, বা প্রমাণের ব্যাপার। প্রমাণ যে অগ্রকর মামলা করবে তার প্রমাণ করতে হবে জি। সবকিছু ইটি করে, তারপর আদালত সিদ্ধান্ত দিবে। আচ্ছা, দেওয়ানি মামলায় বা অগ্রক্রয়ের মামলায় যদি কখনো পক্ষদোষ থাকে, হ্যাঁ, তাহলে কি মামলা মানে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি এটাতে নাকি? পক্ষদোষ মানে একজনের পক্ষ না করে আর পক্ষ না একজনের করে, পক্ষ। পক্ষদোষ বলতে পক্ষ করা হয়নি তাদেরকে, এবং তাদেরকে বিবাদী পক্ষ জানানো হয়েছে যে এদের পক্ষ করা দরকার, কিন্তু তার এখন পক্ষ করে পক্ষ নাই। যদি আপনি না করেন তাহলে তো আপনার আর্জি ফেরত দিতে পারে। মানে ওই যে আপনার পক্ষদুষ্ট যেটা, আপনি তামাদি আইনের যে 14 ধারা, যদি আমরা দেখি তামাদি আইনের 14 ধারায় তো আবেদন করে হচ্ছে কখন, যে নর্মালি একটা মামলা ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করছে। করছিলাম, তখন আমি 14 ধারায় বিলম্ব মওকুফের যখন আবেদন করছে। করি। কিন্তু 14 ধারায় যে বিলম্ব মওকুফের আবেদন, যদি ওই যে আপনার পক্ষ দোষে মানে ভুল পক্ষ করছি, আমার আর্জি ফেরত দিয়েছে বা আর্জি খারিজ করছে, তাহলে এই ক্ষেত্রে আমি পরবর্তীতে মামলা করে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে পারবো। তো জেনে রাখা ভালো, দেখেন 24 ধারার অপ্রযোজ্যতা। আচ্ছা, জেনে রাখা ভালো, প্রথমটা দেখে 24 ধারায় প্রদত্ত কোনো আদেশ হতে আপিল করতে হবে দেওয়ানি আদালত, দেওয়ানি আপিল আদালতে, বা যে আদালতে এমন আপিল গ্রহণ করার এখতিয়ার আচ্ছা। আছে। বসেন। 24 ধারায় উল্লেখিত অগ্রকর বিধান প্রযোজ্য হবে না। প্রথমে যদি দেখেন যে মুসলিম আইনে অগ্রকরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বন্টন বা বাটোয়ারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, উইল বা দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, মুসলিম আইনের বিধানের মতো ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর এছাড়া কোনো দাতব্য কাজে উৎসর্গ করলে সেক্ষেত্রেও প্রযোজ্য হবে হ্যাঁ। না। কোর্ট ফি দেখেন 300 টাকা, ওই জায়গাও কত ছিল? 300 টাকা। 300। জেনে রাখুন 24 ধারার অধীন রক্তের সম্পর্কিত আত্মীয় বলতে হিন্দু আইনের অধীন দত্তক পুত্রকেও অন্তর্ভুক্ত করবে। দত্তক পুত্রও কিনতে পারে। বল দিবেন 26 ক ধারায় কৃষি ভূমি কোরফাপত্তন নিষিদ্ধ করা হয়েছে। কোরফাপত্তন সাবলেটিং, অকৃষি জমির কোরফাপত্তন দেওয়া যাবে না। 26 ক ধারায় বলা হয়েছে কোনো অকৃষি ভাড়াটিয়া তার সম্পূর্ণ প্রজাস্বত্ব বা প্রজাস্বত্বের কোনো অংশ কোরফাপত্তন দিবে না। যদি কোরফাপত্তন দেওয়া হয় তাহলে অকৃষি ভূমিতে অকৃষি প্রজার স্বার্থের বিলুপ্তি হবে। হবে। আমরা যেরকম পড়ছিলাম স্টেট কোয়েশ্চেন টিনেন্সি অ্যাক্টের 75 ক 81 ক 83 93 এইসব জায়গায় বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য নন এগ্রিকালচার টিনেন্সি অ্যাক্ট 1949-এর অধীনে অগ্রক্রয় মামলা দাখিলে নোটিশ উল্লেখিত মূল্যের উপর শতকরা কত ভাগ ক্ষতিপূরণ দিতে হবে? 5%। যদি বলতো সুদ, 6.25। 6.25। কোর্ট ফি আগে ছিল 200, 200 টাকা অপশনে আছে, পরের প্রশ্নে কোর্ট ফি হবে কত টাকা? 300 টাকা। 300 টাকা। আমরা উন্নয়নে চলে আসি। উন্নয়ন প্রশ্ন পড়ে ফেলবেন। জি। উন্নয়ন বা ইমপ্রুভমেন্ট। 64 ধারার বিধান অনুযায়ী উন্নয়ন অর্থ হলো এমন কোনো কার্য যা কোনো প্রজাস্বত্ব অকৃষি ভূমির মূল্যকে বর্ধিত করে। আপনি লিজ নেওয়ার পরে এমন কাজ করছেন যে ওই সম্পত্তির মূল্য বৃদ্ধি পাইছে, অকৃষি কাজের জন্য ব্যবহারের উপযোগী করে তোলে এমন কার্য যা ভূমির সরাসরি সুবিধার জন্য করা হয়, যেমন রাস্তা, রাস্তার সুবিধা, আলো বাতাস চলাচলের সুবিধা, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি। কিন্তু কোনো অকৃষি প্রজা কর্তৃক কোনো কার্য করাকে উন্নয়ন বলে গণ্য হবে না যদি ভূমির মালিকের ভূমির মূল্য কি করে? হ্রাস করে। জেনে রাখা ভালো, দেখেন উন্নয়ন করার অধিকার আছে কিনা বা কোনো নির্দিষ্ট কাজ উন্নয়ন কিনা সেই বিষয়ে প্রশ্ন দেখা দিলে বল দিবেন ডেপুটি কমিশনার নির্ধারণ করবে। কে নির্ধারণ করবে? ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার। উন্নয়ন বিষয়ে 66-এর 1 ধারায় ডেপুটি কমিশনার কোনো আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজের কাছে 30 দিনের মধ্যে আপিল করা যাবে এবং জেলা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। চূড়ান্ত।
তাহলে উন্নয়ন এইভাবে আসতে পারে যে উন্নয়ন আছে কত ধারায়? 64 64 ধারায়। ধারায়। উন্নয়ন করছে কি করে নাই কে নির্ধারণ করবে? ডেপুটি কমিশনার। আর 64 ডেপুটি কমিশনার কে বলেন তো? ডিস্ট্রিক্ট কালেক্টর। কালেক্টর বা ডিসি। কোথায় আপিল করা যাবে? জেলা জেলাজজের জজের কাছে কাছে। কতদিন? 30 দিনের মধ্যে। 30 দিন। তো এখানে একটা 1 নাম্বার প্রশ্ন আছে, আমার এখানে ছাপাটা উঠে নাই, একটু পড়েন শাকিল, এই প্রশ্নটা পড়েন। নিম্নের কোনটি অকৃষি ভূমির উন্নয়ন নয়? হ্যাঁ। সড়ক নির্মাণ, পয় সংযোগ স্থাপন, পুকুর খনন, পানির প্রবাহ সৃষ্টি। পুকুর খনন। পুকুর খনন ডেফিনেটলি উন্নয়ন না। না। পুকুর খনন করলে তো ওই জায়গার মূল্য কমে যাচ্ছে। দ্য নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট 1949 অনুসারে অকৃষি প্রজা ও মালিকের মধ্যে উন্নয়ন বিষয়ক কোনো প্রশ্নের সমাধান করতে পারে কে? এই যে দেখেন এসে গেছে, এটা পরে ডেপুটি ডেপুটি কমিশনার কমিশনার। উনি দেবে সমাধান ডেপুটি দেবে। কমিশনার, জি। 4 নাম্বারটা দেখেন, অকৃষি ভূমিতে কে উন্নয়ন করবে বা কোনো কার্য উন্নয়ন কিনা সেই বিষয়ে সম্পর্কে বিরোধ দেখা দিলে কে নির্ধারণ করবে? ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার। উচ্ছেদের মকদ্দমার পূর্বে নোটিশ, নোটিশটা দেয় হচ্ছে 75 ধারায়। জি। আর নোটিশের ক্ষেত্রে কখনো দিনক্ষণ আছে, কখনো দিনক্ষণ নাই। এটাই আমাদের নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট, এটাই। যতটুকু পড়ি নাই, দরকার নাই। আপনাদের আগামীকাল রাতের বেলা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের উপর পরীক্ষা আছে 50 মার্কের, আগামীকাল রাতে। আর আগামীকালও দুপুর 3টায় ক্লাস আছে। তো ভালো থাকেন, এখন বাংলাদেশ বার কাউন্সিলের ক্লাস হবে একটু পরে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।